দেখ, আগের দিন আমরা যে পার্ট ওয়ানে যেটা আলোচনা করেছিলাম সেটা কি, সেটা হচ্ছে মস্তিষ্কে যে তিনটে গ্রন্থি অবস্থান করে সেই তিনটে গ্রন্থির কাজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গলাতে যে গ্রন্থিগুলো অবস্থান করে, অর্থাৎ গলার এই জায়গাতে যে গ্রন্থিগুলো অবস্থান করে সেই জায়গাতে গ্রন্থিগুলো থেকে কী কী হরমোন ক্ষরিত হয় এবং তাদের হচ্ছে কাজ কোথায় অবস্থান করে। তো প্রথম দেখ, গলাতে যে গ্রন্থিগুলো অবস্থান করে তার মধ্যে ফার্স্ট হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে? এই যে আমাদের শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর এইখানটাতে এই যে দুপাশে কি করে, থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে। আচ্ছা, এই হরমোনটা অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। প্রধান যে গ্রন্থি থেকে হরমোনটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। এটাকে বলা হয় টেট্রা আয়োডো হরমোন। টেট্রা আয়োডো হরমোন, কারণ কি এর নামটা এরকম কেন করা হয়েছে? কারণ এর মধ্যে আয়োডিন পাওয়া যায়। এই হরমোনটার মধ্যে কি পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায়। আচ্ছা, এই হরমোনটা আমাদের দেহ শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সেই জন্য একে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কী হরমোন বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন, এই কারণে একে বলা হয়। এছাড়া দেখ, এই থাইরয়েড গ্রন্থি থেকে আরও দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে T3 হরমোন আর একটা হচ্ছে T4 হরমোন। মনে রাখবি তাহলে, থাইরয়েড গ্রন্থি থেকে কটা হরমোন খরিত হয়? তিনটে। একটা হচ্ছে থাইরক্সিন, একটা T3, একটা হচ্ছে T4। থাইরক্সিনের অপর নাম টেট্রা আয়োডো হরমোন। এতে কোন মৌল পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায়। আর এই হরমোনটার আরেকটা নাম কি? ক্যালোরিজেনিক হরমোন। কারণ কি? এরা আমাদের দেহে শক্তি উৎপন্ন করে। আচ্ছা, এবার থাইরক্সিন হরমোনের প্রধান প্রধান যে কাজগুলো পড়তে হবে। দেখ, 1 নম্বর কাজ হচ্ছে আমাদের দেহেরা কি উৎপন্ন করে? শক্তি উৎপাদন করে। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের বিপাক বা পরিপাকে সাহায্য করে। কিসে সাহায্য করে? বিপাক বা পরিপাকে সাহায্য করে। 1 নম্বর দেখ, কার্বোহাইড্রেট বিপাক বা শ্বেতসার বিপাক। 2 নম্বর হচ্ছে প্রোটিন বিপাক। 3 নম্বর হচ্ছে লিপিড। 4 নম্বর হচ্ছে আয়োডিন শোষণ করে। আমাদের দেহে যে পরিমাণ আয়োডিন প্রয়োজন হয়, কেন আয়োডিন না প্রয়োজন হলে আমাদের দেহে নানা রকম রোগ হতে পারে। কী কী রোগ হয় একটু পরে বলছে আয়োডিনের দরকারে। সে আয়োডিনটা কোথা থেকে শোষণ করে? প্লাজমা থেকে। রক্তের যে প্লাজমা আছে, প্লাজমা থেকে শোষণ করা হয়। বোঝা গেছে? আর কি করে? যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে দেয়। রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে হৃদ উৎপাত অর্থাৎ হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হচ্ছে সেটাকে ঠিকঠাক রাখে কে? এই থাইরক্সিন হরমোন। 4 নম্বর, রক্ত প্রবাহ বৃদ্ধি। 5 নম্বরে দেখ, ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে কোন হরমোন ব্যবহার করা হয়? সে থাইরক্সিন হরমোন ব্যবহার করা হয়। তাহলে এই কাজগুলো পড়বি। আচ্ছা দেখ, যদি এই হরমোনটা আমাদের দেহে বেশি ক্ষরিত হয় তাহলে আমাদের কি কি রোগ হতে পারে? গেবস বর্ণিত রোগ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা, তাদের হচ্ছে এরকম চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসে। চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসে, এইটাকে বলা হচ্ছে গলগণ্ড বলা হয়। গলগণ্ড মানে স্ফীত চোখযুক্ত গলগণ্ড, মানে গলাটাও ফুলবে তার সাথে চোখটাও কী হবে? বড় হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে গেবস বর্ণিত রোগ। আর যদি থাইরক্সিনটা কম খরিত হয় তাহলে কী হবে? শিশুদের ক্ষেত্রে কেটিনিজম রোগ হবে। শিশুদের ক্ষেত্রে কী রোগ হবে? কেটিনিজম রোগ। অর্থাৎ কেটিনিজম রোগটা কি? কেটিনিজম রোগটা হচ্ছে শিশুটা ঠিকঠাক যে বয়সে সেই বয়সের লাগবে না, তার চেয়ে কম বয়স্ক লাগবে, সবসময় ঝিমিয়ে থাকবে, মুখ দিয়ে লাল পড়বে ইত্যাদি নির্গত হতে থাকবে এবং তাকে জড়বুদ্ধি সম্পন্ন লাগবে। বোঝা গেছে? আচ্ছা, আর কি বড়দের বা এটা বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। এটা হচ্ছে বয়স্কদের। বয়স্কদের কী রোগ হয়? মিক্সিডিমা। মিক্সিডিমা কি? ওদের 12 থেকে 14 ঘন্টার মতো ঘুম লাগবে, ঝিমুনি লাগবে, অবসাদ লাগবে। এগুলো সব বয়স্কদের কী হতে থাকে? রোগ। মানে যদি কম ঘটনা হয় বয়স্কদের হয় মিক্সিডিমা, শিশুদের কী হবে? ক্যাটিনিজম। তারপরে যে গ্রন্থিটা আছে দেখ, প্যারাথাইরয়েড গ্রন্থি। অর্থাৎ গলার এই যে থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করে ঠিক উল্টো দিকে 4টে টোটাল গ্রন্থি থাকে। কটা গ্রন্থি থাকে? 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, দুজোড়া দুজোড়া করে। এইদিকে এক জোড়া থাকে, এইদিকে এক জোড়া থাকে। গলার এই সাইডে এক জোড়া থাকে, এই দিকটা এক জোড়া থাকে, মানে দুটো। এই দিকটা হচ্ছে এক জোড়া থাকে, এইটা হচ্ছে দুটো। টোটাল কটা গ্রন্থি থাকে প্যারাথাইরয়েড? 4টি। আচ্ছা, এই যে প্যারাথাইরয়েড গ্রন্থি, এটাকে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করতে পারে না। গোটা যত গ্রন্থি আছে সবাইকে হাইপোথ্যালামাস বা পিটুইটারি নিয়ন্ত্রণ করে, কিন্তু এই যে প্যারাথাইরয়েড গ্রন্থিটাকে, এটাকে হাইপোথ্যালামাস কী করতে পারে না? নিয়ন্ত্রণ করতে পারে না। আচ্ছা, এটা মনে রাখবি, কম ক্ষরণে কী রোগ হয়? কম ক্ষরণে যে টিটেনি বা খিঁচুনি রোগ হয়। কম ক্ষরণে কী রোগ হয়? টিটেনি বা খিঁচুনি রোগ। খিঁচুনি কি? বড়দেরও হয়। বড়দেরও দেখবি হঠাৎই হাত পা খিঁচুনি লেগে গেল, গালটা এরম চিপসে গেল, এরম খ্যাঁচ এসে গেল। বোঝা গেছে? অর্থাৎ যেটাকে প্যারালাইসিস বলে। প্যারালাইসিসের পূর্ববর্তী অবস্থায় খিঁচুনি হতে 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 কী হয়ে গেল? যদি ঠিকঠাক চিকিৎসা করা না হয় তাহলে মরে যাবে। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে এই রোগগুলো হয়। আচ্ছা দেখ, এরপর যে গ্রন্থিটা থেকে পড়বো সেটা হচ্ছে অগ্নাশয় থেকে। অগ্নাশয় কোথাও অবস্থিত? যে ঠিক এই জায়গাটাতে আমাদের অগ্নাশয় অবস্থিত। তো সেই অগ্নাশয়কে আমরা কী গ্রন্থি বলি? অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কী গ্রন্থি?
মিশ্রগ্রন্থি অর্থাৎ যে বহিঃক্ষরা হিসাবেও কাজ করে, যে অন্তঃক্ষরা হিসাবেও কাজ করে, তাকে বলা হয় মিশ্রগ্রন্থি। অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে উৎসেচক নির্গত করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কি নির্গত করে? হরমোন নিঃসৃত করে। তো আমরা এখানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেই পড়ব। এর তিনটে কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ এবং গামা কোষ। তো আলফা কোষ থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে ইনসুলিন। তোদের সিলেবাসে 10-এর এই দুটোই ভালো করে পড়তে হবে। আর গামা কোষ থেকে যে হরমোন দুটো খরিত হয় সেটা হচ্ছে একটা সোমাটোস্ট্যাটিন আর একটা হচ্ছে গ্যাস্টিন। বোঝা গেছে? আচ্ছা, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে দেখ, দেহকোষে গ্লুকোজের ব্যবহার দেহকোষে বৃদ্ধি করা। অর্থাৎ দেহে গ্লুকোজের ব্যবহার যত বাড়াবে তত হচ্ছে গ্লুকোজ কমবে না বাড়বে? তত গ্লুকোজের পরিমাণ হচ্ছে কমবে। আমরা সুগার খেলাম বা কিছু মিষ্টি জাতীয় খাবার খেলাম, সেই খাবারটা যদি দেহে সঞ্চিত হতে থাকে তাহলে আমাদের সুগার হতে শুরু করবে। যত সেই খাবারটা কাজে লাগবে তত আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যাবে, দেহ সুস্থ থাকবে। যকৃৎ এবং পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করা। অর্থাৎ দেখ, সম্পূর্ণ গ্লুকোজ তো তো শেষ হবে না, যদি যেটা এক্সট্রা রয়ে যাবে সেই গ্লুকোজকে ইনসুলিন হরমোন কী করে? গ্লাইকোজেন রূপে আমার কোথায় কোথায় সঞ্চিত রাখে? যকৃতে সঞ্চিত রাখে। আর কোথায় সঞ্চিত রাখে? পেশিতে সঞ্চিত রাখে। 3 নম্বর কাজ হচ্ছে ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস যে প্রক্রিয়া, এটাকে বাধা দেয়। এটা কি? এটা হচ্ছে অশর্করা জাতীয় খাবার থেকে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াটা কি? অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোজ যে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, এটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। কি বললাম? অশর্করা খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন যে প্রক্রিয়া সেটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ এটাকে বাধা দেয় কি? ইনসুলিন। বাধা দেওয়ার মানে কি? বাধা দেওয়ার মানে হচ্ছে তোর এক্সট্রা গ্লুকোজ আর উৎপন্ন হবে না। কি হবে না? এক্সট্রা গ্লুকোজ উৎপন্ন হবে না। 4 নম্বর যেটা করে সেই কাজটা হচ্ছে কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয়। দেহে যে কিটোন বডি, সেই কিটোন বডি সৃষ্টিতে ইনসুলিন বাধা দেয়। এরপর হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয়। কী হরমোন বলা হয়? ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয়। দেখ, এর কাজ কি? এর কাজ হচ্ছে এই যে 3 নম্বর কাজটা হচ্ছে এর কাজের উল্টো। কোন কাজটা? 3 নম্বর কাজটার উল্টো। ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে বাধা দেয়, কিন্তু গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করে। অর্থাৎ অশর্করা তুই খাবার খা, যেই খাবারটা শর্করা দিয়ে খাবার নয়, সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে দিবে কে? গ্লুকাগন। তাহলে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন করবে মানে কি? দেহে গ্লুকোজের পরিমাণটা কি করে? বাড়িয়ে দেয়। 2 নম্বর পক্ষে হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে দেয়? বাড়িয়ে দেয়। সেই জন্যে ইনসুলিন কি করছে? ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে, আর গ্লুকাগন কি করছে? রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য এদের দুজনকে কি বলা হয়? পরস্পরের বিপরীত হরমোন বলা হয়। এবার ইনসুলিন আমাদের কি কাজ করে? ইনসুলিন হচ্ছে দেখ, আমাদের দেহে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় 30, 35, 40 বছরের পর থেকে আমাদের দেহে সুগার সৃষ্টি হয়। এখন বাচ্চা বয়স থেকেই সুগার সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই দেহে যদি সুগারের পরিমাণ, তো গ্লুকোজের পরিমাণ প্রচণ্ড বেড়ে যায়, তাহলে আমাদের একটা রোগ হয়। সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে মধুমেহ, বা যেটাকে আমরা সুগার বলি চলতি ভাষায়। কী বলি? সুগার। দেহে যদি ইনসুলিনের পরিমাণ কমে যায়, অর্থাৎ 25 বছরের পর থেকে ইনসুলিনের পরিমাণ কমতে থাকে। কত বছর? 25 ইয়ার্স। 25 বছরের পর থেকে ইনসুলিনের পরিমাণ কি হয়? কমতে থাকে। তো সেই সময়ের পর থেকে আমাদের মিষ্টি কম খাওয়া উচিত, না হলে কী রোগ হয়ে যাবে? মধুমেহ। আর যদি হয়ে যায়, খুব বেশি হয়ে গেলে আমাদের বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশান নিতে হয়। কী ইঞ্জেকশান নিতে হয়? এরকম সরু সরু ইনসুলিন ইঞ্জেকশান হয়। কেউ এই কোমরে নেয়, কেউ পায়ে, অর্থাৎ শরীরে যেখানে খুশি সে ইনজেক্ট করতে পারে, এবং সুগারটা কিসে থাকে? কন্ট্রোলে থাকে। এবং একবার যদি ইনসুলিন ইঞ্জেকশান শুরু করা হয়, তাহলে তোকে যতদিন বাঁচবি ততদিন ইনসুলিন ইঞ্জেকশান তোকে নিয়ে যেতেই হবে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা দেখ, এই রোগটার নামের মতোই একই রকম একটা রোগ আছে, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে, এটাকে বহুমূত্র রোগ বলে। ঘন্টায় ঘন্টায় প্রস্রাব বা হয়েছে। এটা কিসের জন্য হয়? এটা যে ভ্যাসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণ হলে। কি হরমোন? ভ্যাসোপ্রেসিন হরমোন যদি কম ক্ষরণ হয়, সে ভ্যাসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণ হলে এই রোগটা হয়। বুঝলাম? তাহলে ইনসুলিন আর গ্লুকাগনকে পরস্পরের কী হরমোন বলা হয়? বিপরীত হরমোন বলা হয়। একটা গ্লুকোজের পরিমাণ কমায়, একটা গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। টুকে নে। আচ্ছা দেখ, এরপর যেটা পড়বি সেটা হচ্ছে তোদের যে আমাদের বৃক্ষ থেকে, অর্থাৎ আমরা গ্লুকাগন ইনসুলিন পড়লাম। এরপর হচ্ছে আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে বৃক্ষ থেকে কোন কোন গ্রন্থি আছে এবং সেই গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয়, তাদের কাজ। বুঝছো? দেখ, বৃক্ষে যে গ্রন্থিটা অবস্থান করে সেটা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি, বা একে বলা হয় সুপ্রা রেনাল গ্রন্থি। কোথায়? যে বৃক্ষ আছে এই দুই পাশে, কিডনি, তার উপরে এরকম টুপির মতো একটা তোর গ্রন্থি আছে। তার এখানে যদি আমরা বৃক্ষটা আঁকি,
যে এই যে বৃক্কের এখানে একটা টুপির মতো গ্রন্থি দেখতে পাওয়া যায়, এই টুপির মতো গ্রন্থিটাকে বলা হয় কী গ্রন্থি? অ্যাড্রিনালিন গ্রন্থি। কী গ্রন্থি? অ্যাড্রিনালিন গ্রন্থি, বা এটাকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। এখান থেকে যে যে হরমোনগুলো খরিত হয় সেটা হচ্ছে তোর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন বলা হয়। আর একটা হরমোন খরিত হয় যেটাকে বলে নর অ্যাড্রিনালিন। কী বলা হয়? নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন বলা হয়। তাহলে এই দুটো হরমোন প্রধানত খরিত হয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি বা এপিনেফ্রিনটাকে আমাদের প্রধান পড়তে হবে। দেখ, এই অ্যাড্রিনালিন গ্রন্থির কাজ কি? 1 নম্বর আমাদের হৃদ উৎপাদ বাড়িয়ে দেওয়া, আগের হরমোনে বলে আসলাম হৃদ উৎপাদ কি। 2 নম্বর হচ্ছে আমাদের বেসাল মেটাবলিক রেটটাকে অর্থাৎ বিএমআরকে বাড়িয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে মূত্রের পরিমাণ হ্রাস করা। আমরা খুব বেশি পরিমাণে জল খাচ্ছি, বারবার যদি আমাদের সেই জলটা প্রস্রাব আকারে বেরিয়ে যায়, তার মানে আমাদের কী রোগ হয়ে যাবে? বহুমূত্র রোগ হবে। যাতে জলটাকে বেশি পরিমাণে শোষণ করে নিয়ে কম পরিমাণ মূত্র উৎপাদন করা হয়, সেইটাকে চেষ্টা করে অ্যাড্রিনালিন হরমোন। আচ্ছা, এই হরমোনটা আমাদের দেহের যত সংকটকালীন অবস্থা আছে, অর্থাৎ যখন রাগ হয়, ভয় হয়, বা কোনো কিছুতে তুই ভয় পাস, বা কেউ তোকে মারতে এলো, সেই সময়ে আমাদের কি হয়? এই হরমোনটা আমাদের অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। তোর পেছন থেকে কেউ তোকে ভয় দেখিয়ে দিল এরকমভাবে, তুই এক মুহূর্তের জন্য চমকে যাস, কিন্তু সেই চমকানাটা কি সবসময় থাকে? 1 সেকেন্ডের জন্য আবার তুই ঠিক হয়ে যাস। সেই সময় যে হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। বা তোর পেছনে কেউ তাড়া করেছে, কেউ তোকে মারবে, হুমকি দিয়েছে, বা কুকুর তাড়া করেছে, বিড়াল তাড়া করেছে, তখন তুই কী করবি? দৌড়াতে থাকবি। এবং তখন কি হয়? তখন যে হরমোনটা তোর খরিত হয় সেটাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন। তার ভয়েতে, বিপদে, রাগেতে, ভালোবাসাতে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। তার মানে আমাদের কি সংকটকালীন অবস্থায় বা আপদকালীন অবস্থায় এই হরমোনটা আমাদের দেহের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে স্বাভাবিক অবস্থা আনতে সাহায্য করে। সেই জন্য একে আমরা কী হরমোন বলি? সংকটকালীন বা আপদকালীন হরমোন বলা হয়। আর কি করে? মূত্রথলির প্রসারণ। অনেকক্ষণ যে প্রস্রাব চেপে রাখা হয়, সেই প্রস্রাব চেপে রাখার ফলে যে মূত্রথলিটা আছে নর্মাল আকার থেকে এটাকে প্রসারিত করতে সাহায্য করে। এবার এখান থেকে যে আমরা প্রস্রাবটা করি, এখানে একটা পেশি আছে যেটাকে বলি স্ফিংটার পেশি, যেটা খুললে প্রস্রাবটা বেরোবে, আবার যেটা হচ্ছে বন্ধ হয়ে গেলে প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে। সেই পেশিটা সংকোচন করে দিবে। সংকোচন হলে তবে তো যে থলিটা আছে সেই থলিটা বাড়বে। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখা উচিত নয়, বোঝা গেছে? তাহলে স্ফিংটার পেশিটা কন্টিনিউয়াস হচ্ছে তোর হচ্ছে এরকম স্ফীত হতে থাকবে, এবং খুব বেশি পরিমাণে তো যদি মূত্র উৎপন্ন না হয় তখন প্রস্রাব পাবে না। তাই যখনই প্রস্রাব পাবে তখনই আমাদের উচিত কী করে নেওয়া? প্রস্রাবটা করে নেওয়া, নাহলে শরীরের ক্ষতি হয়। দেখ, তারপর হচ্ছে কি, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় তাদের যদি অত্যধিক ক্ষরণ হয়, এবার আমাদের ক্ষতিকর প্রভাবটা কী? ক্ষতিকর প্রভাবটা কি? অর্থাৎ অ্যাড্রিনালিন যে গ্রন্থি সেখান থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত হরমোন খরিত হয় তাদের যদি হচ্ছে বেশি ক্ষরণ হয়, তখন হচ্ছে কি হয়? এক একজনের দেখবি মুখমণ্ডল ফুলে যায়, মুখমণ্ডল এরকম ফুলে যায় যেন ওই পাম্পার দিয়ে হাওয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটাকে মুন ফেস বলে। কি ফেস বলা হয়? মুন ফেস। চাঁদের মতো মুখ হয়ে গেছে, গোল গোল, ঠিক আছে? গোল গোল মুখ ফুলে গেছে, সেটাকে বলে মুন ফেস। অনেকে দেখবি বুকের ছাতিতে সব তলে চর্বি জমে যায়, মানে তল পেটে চর্বি জমে যায়। এটাকে কি বলে? এটাকে বলে বাফেলো টর্সো বলে। এই রোগটাকে কি বলে? বাফেলো টর্সো বলে। আর অনেক মেয়েদের দেখবি গোঁপদাড়ি গজায়, যদি এই স্কটেক্স টটেক্স যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকে যদি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন যদি অনেক অধিক পরিমাণে খরিত হয়, অনেকের গোঁপদাড়ি গজায়। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির যে সমস্ত হরমোন খরিত হয় সেই সমস্ত হরমোনের যে বেশি ক্ষরণে এই সমস্ত রোগগুলো হয়। বোঝা গেছে এতদূর? এর পরবর্তী যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে আমাদের জনন গ্রন্থি। কী গ্রন্থি? জনন গ্রন্থি। অর্থাৎ যে গ্রন্থিগুলো আমাদিকে পিতা হতে বা মহিলাদিকে মাতা হতে সাহায্য করে সেই সমস্ত গ্রন্থিগুলো নিয়ে এবং সেখান থেকে কী কী হরমোন খরিত হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের দেহের নিম্নাংশে অবস্থান করে, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে। এবং জননগ্রন্থিকে ইংরাজিতে গোনাড বলে। কি বলে? গোনাড। গোনাড মানে কোনো একজনের জননগ্রন্থি নয়, গোনাড বলতে পুরুষ এবং মহিলা দুজনের জননগ্রন্থিকেই বোঝানো হয়। তো সেই দুটো জননগ্রন্থিকে কী বলে? একটাকে বলে শুক্রাশয়, একটাকে বলে ডিম্বাশয়। তো শুক্রাশয় কোথায়? শুক্রাশয় যে পুরুষ দেহের জননগ্রন্থিকে বলে শুক্রাশয়, আর ডিম্বাশয় বলে হচ্ছে মহিলাদের যে জননগ্রন্থি তাকে বলে ডিম্বাশয়। তো দেখ, প্রথম আমরা যেটা পড়বো পুরুষদের জননগ্রন্থি অর্থাৎ শুক্রাশয়। শুক্রাশয় থেকে কী কী হরমোন খরিত হয় এবং সেই সমস্ত হরমোনের কাজ। তো শুক্রাশয় হচ্ছে আমাদের যে কোমরের নিম্নাংশে অবস্থান করে, এবং এই যে শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে 3 ধরনের হরমোন খরিত হয়। একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে ডাইহাইড্রোস্টেরন, আর একটা কি? অ্যান্ডোস্টেন ডায়ন। বোঝা গেছে? এই 3 ধরনের হরমোন খরিত হয়, এবং এখান থেকে প্রধান আমাদের সিলেবাসে যেটা পড়তে হবে, অর্থাৎ ক্লাস 10-এর সিলেবাসে যেটা পড়তে হবে সেটা হচ্ছে টেস্টোস্টেরন সম্পর্কে পড়তে হবে, যে টেস্টোস্টেরনের কাজ কী।
তো এখানে ছাত্রদের কনফিউশন মনে হয় যে সিনোম আর হচ্ছে হরমোন, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি, বেশিরভাগ ছাত্রদের মধ্যে মিসকনসেপ্ট কাজ করে। সিনোম হচ্ছে আমাদের দেহের বাইরে নির্গত হয়, আর হরমোন হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে অবস্থান করে। বোঝা গেছে? তো সিনোম আর হচ্ছে হরমোন দুটো হচ্ছে আলাদা জিনিস। হরমোন হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরে থেকে আমাদের দেহের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আর সিনোম হচ্ছে যেটা আমাদের দেহের বাইরে নির্গত হয়। আচ্ছা, এই যে শুক্রাশয়ের লেডিংয়ের আন্তর্কোষ থেকে কি খরিত হয়? টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। তো এই হরমোনের কাজ কি? এই হরমোনের প্রধান কাজ হচ্ছে পুরুষ দেহে যে যৌনাঙ্গ আছে সেই প্রধান যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানো, আর কি পুরুষ সুলভ আমাদের আচরণ তৈরি করা, গোঁফদাড়ি গজাতে সাহায্য করা, দেহের হাড় শক্ত করা, পেশিবহুল চেহারা তৈরি করা, গলার আওয়াজকে ভারী করে দেওয়া, এইগুলো সমস্ত কার কাজ? টেস্টোস্টেরনের কাজ। আর দেহের যে পেশিবহুল চেহারা যখন তৈরি করবে তার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা নাইট্রোজেন প্রয়োজন হয়। তাই দেহে নাইট্রোজেনের ধারণ ক্ষমতাকে কী করে দেওয়া? বৃদ্ধি করা। তো যারা যদি স্মোক করে বা নেশা করে তাদের ক্ষেত্রে এই দেহে নাইট্রোজেনের ধারণ ক্ষমতাটা কী হয়? কমে যায়, এবং হচ্ছে শরীরের নানা যাবতীয় কার্যকলাপ বিঘ্নিত হয়। বোঝা যায়? তাদের স্বাভাবিক ক্রিয়া বৃদ্ধি সেটা হচ্ছে ব্যাহত হয়। তাই আমাদেরকে নেশা থেকে মুক্ত থাকতে হবে যদি শরীরকে সুস্থ পুরুষ সুলভ আচরণ যদি আমরা তৈরি করতে চাই, অর্থাৎ দেহকে সুগঠিত করতে চাই, পুরুষ রূপে আমাদেরকে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে নেশা ছাড়তে হবে। ডায়লগ আছে সিনেমা, পুরুষ মানে নেশা করবে, আছে তো? পুরুষ মানে নেশা নয়, পুরুষ মানে নেশা ত্যাগ করা উচিত। সেই প্রকৃত পুরুষ যার কোনো নেশা নেই। দেখ, পুরুষ সুলভ আচরণ তৈরি করা, দেহে নাইট্রোজেনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, এই জন্য একে আমরা কী হরমোন বলি? এই জন্য যুক্ত হরমোন বলা হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন বলে যুক্ত হরমোন কাকে বলে, অ্যান্সার হবে টেস্টোস্টেরনকে যুক্ত হরমোন বলা হয়। আর কি আমাদের দেহে থেকে যে সিনোম নির্গত হয়, আমাদের দেহের বাইরে সিনোম যে নির্গত হয়, অর্থাৎ যে নিষেকের সময় অর্থাৎ মিলনের সময় যে সিনোমটা নির্গত হয়, সেই সিনোমে প্রচুর পরিমাণে শুক্রাণু থাকে। সেই সিনোমে প্রচুর পরিমাণে এরকম শুক্রাণু থাকে, এদিকে লেজ থাকে, ঠিক আছে? এরা এরমভাবে অগ্রসর হতে থাকে। এই যে শুক্রাণু, সেই শুক্রাণুর ক্ষমতা বৃদ্ধি করা বা শুক্রাণুর ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। যদি নেশাগ্রস্ত হয় বা টেস্টোস্টেরন হরমোন ঠিকঠাকভাবে না অবস্থান করে, তাহলে আমাদের যে সিনোম আছে সেই সিনোমে হচ্ছে তো শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয়। শুক্রাণুর পরিমাণ যখন কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পুরুষ কখনো বাবা হতে পারে না। বোঝা গেছে? তাই আমাদের টেস্টোস্টেরন লেভেলটা আমাদেরকে ঠিক রাখতে হবে। টেস্টোস্টেরন লেভেল দেহে যদি না ঠিক রাখি তাহলে আমাদের পুরুষ সুলভ আচরণ গঠিত হবে না, দেহে নানা রকম বিঘ্নিত হবে, শুক্রাণুর পরিমাণ কমে যাবে। তো এই টেস্টোস্টেরন লেভেল অনেক কারণে কমে, তার মধ্যে প্রধান কারণ 1 নম্বর কি বলেছি? নেশা। টেস্টোস্টেরন লেভেল লো হওয়ার প্রধান কারণ 1 নম্বর নেশা, 2 নম্বর হচ্ছে রাত জাগা, 3 নম্বর খারাপ জিনিসে আসক্ত হওয়া, 4 নম্বর ডিপ্রেশন। কী কী বললাম? নেশা, রাত জাগা, এই যে অনলাইন গেমের জন্য আমরা কি রাত জাগছি, রাত জাগার ফলে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে। খারাপ জিনিস দেখছি, খারাপ জিনিসে আসক্ত হয়ে পড়ছি, তার ফলে আমরা দেহে নানা রকম পরিবর্তন করছি, তার ফলেও টেস্টোস্টেরন লেভেল কী হয়ে যাবে? কমে যাবে। আর কি ডিপ্রেশনেও কী হয়ে যায়? টেস্টোস্টেরন লেভেল কমে যায়। এখন মানে বর্তমান পৃথিবীতে 20% থেকে 25% পুরুষ বাবা হতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে অল্প বয়সে পেকে যাওয়া। তার কারণ কি? অল্প বয়সে পেকে যাওয়া। গেম, মোবাইল ফোন, ব্লু ফিল্ম, এই সমস্ত কিছুতে আসক্ত হয়ে যাওয়া হচ্ছে এর প্রধান কারণ। মাথায় ঢুকেছে? তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে আমাদেরকে কী করতে হবে? হাই করতে হবে যদি আমরা পুরুষ সুলভ আচরণ করি। বোঝা গেছে? পুরুষের মতো যদি আমরা দেহকে সুগঠিত করতে চাই তাহলে আমাদেরকে এই টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে হবে। তাহলে পুরুষ দেহে প্রধান যৌন হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। আচ্ছা, পুরুষ দেহে কি শুধু টেস্টোস্টেরন পাওয়া যায়, আর কিছু কি পাওয়া যায় না? হ্যাঁ, মহিলাদের দেহে যে হরমোনগুলো পাওয়া যায় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, পুরুষের দেহেও ইস্ট্রোজেন পাওয়া যায়, পুরুষের দেহেও প্রোজেস্টেরন পাওয়া যায়। কি বললাম? শুধু কি টেস্টোস্টেরন পুরুষের দেহে পাওয়া যায়? না। শুধু যদি পুরুষের দেহে টেস্টোস্টেরন পাওয়া যেত, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হওয়া যেত না। পুরুষের দেহেও কি পাওয়া যায়? পুরুষের দেহেও ইস্ট্রোজেন পাওয়া যায়। কি পাওয়া যায়? ইস্ট্রোজেন। পুরুষের দেহেও কি পাওয়া যায়? প্রোজেস্টেরন পাওয়া যায়। তাহলে কই আমরা তো মহিলাদের মতো আচরণ করি না? অনেকের মনে হতে পারে। হ্যাঁ, জন্মানোর আগে সবাই মহিলা থাকে। কি বললাম? জন্মানোর আগে সবাই মহিলা থাকে, জন্মের পর কী হয়ে যায়? পুরুষ হয়। ঠিক জন্মানোর আগের মতো আমরা কী হয়? পুরুষে পরিণত হয়। জন্মানোর আগে, তার আগে পর্যন্ত কী থাকে? সবাই মহিলা থাকে। আর আমাদের দেহে এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা থাকে এটা খুব কম পরিমাণে থাকে।
কি খুব কম পরিমাণে থাকে। তাহলে আমরা যদি পুরুষ সুলভ আচরণগুলো ছেড়ে মহিলা সুলভ আচরণ করি, মহিলা সুলভ আচরণ তার মানে কখন মহিলা সুলভ আচরণ হবে? যখন আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেলটা বেড়ে যাবে, তখন অনেক পুরুষ মহিলাদের মতো আচরণ করে। এইগুলো থাকে না আমাদের শরীরে? থাকে তো, এগুলো থাকে না রে, এগুলো আমাদের শরীরে থাকে কিন্তু খুব কম পরিমাণে থাকে। যখনই এটা বেড়ে যায় দেখবি অনেক পুরুষ মহিলা সুলভ আচরণ করে, কথাবার্তা মহিলাদের মতো নরম হয়ে যায়, হাঁটা চলা মহিলাদের মতো হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এগুলো আমাদের দেহে দেখতে পাওয়া যায় কিন্তু কম পরিমাণে পাওয়া যায়। মাথায় ঢুকেছে? তাহলে পুরুষদের প্রধান হচ্ছে যৌন হরমোন বা পুরুষদের দেহ গঠনে কোন হরমোন সাহায্য করে? টেস্টোস্টেরন। আর এই যে দুটো হরমোন, এই দুটো হরমোনে তোদের সিলেবাসে নেই, ক্লাস 10 সিলেবাসে যখন উঁচু ক্লাসে উঠবি তখন এই দুটো হরমোন সম্বন্ধে জানবি, শুধুমাত্র নামটা জেনে রাখ। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো ডিম্বাশয়, অর্থাৎ মহিলাদের যে জননগ্রন্থি তাকে আমরা কি বলি? ডিম্বাশয় বলি। সেই ডিম্বাশয় থেকে 3 ধরনের হরমোন খরিত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে রিল্যাক্সিন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। এখানে আমাদের প্রধান যেটা পড়তে হবে, ইস্ট্রোজেন পড়তে হবে, প্রোজেস্টেরন পড়তে হবে। দেখ, ইস্ট্রোজেনটা কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনকে মহিলাদের প্রধান যৌন হরমোন বলা হয় এবং এরা কি করে? এরা মহিলা সুলভ আচরণ তৈরি করতে তারা সাহায্য করে। তো ফার্স্ট জানতে হবে ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়। ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের গাফিয়ান ফলিকল থেকে খরিত হয়। উৎসটা মনে রাখবি কোন গ্রন্থি থেকে? ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো গ্রন্থি বা অনেকগুলো কোষ আছে, সেই কোষের মধ্যে একটা প্রধান কোষ হচ্ছে কি? গাফিয়ান ফলিকল। এই গাফিয়ান ফলিকল থেকে কি খরিত হয়? ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। প্রোজেস্টেরন হরমোন কোথা থেকে খরিত হয়? প্রোজেস্টেরন হরমোন খরিত হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি থেকে খরিত হয়। আচ্ছা, আর 3 নম্বর যে হরমোন রিল্যাক্সিন, রিল্যাক্সিন হরমোন ডিম্বাশয় এবং প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টাকে আমরা বলি, এইটা হচ্ছে খরিত হয়। তো এই দুটো, তাহলে কি বললাম? এই যে প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন, এই দুটো হরমোনই একমাত্র মহিলারা যখন গর্ভাবস্থায় থাকে সেই গর্ভাবস্থার সময়তেই কি হয়? গর্ভাবস্থার সময়তেই এই হরমোনগুলো হচ্ছে খরিত হয়। বোঝা গেছে? কোথা থেকে খরিত হয় 3টে জায়গার নাম পড়ে রাখবি। এবার হচ্ছে এদের আমরা কাজ। তো মহিলাদের ক্ষেত্রে প্রধান যে যৌন হরমোন সেটা হচ্ছে 1 নম্বর ইস্ট্রোজেন। এটা কি করে? মেয়েদের বয়ঃসন্ধিকালে দেহের নানা রকম পরিবর্তন করে, অর্থাৎ মেয়েরা যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায় 11 বছরের পর থেকে, তখন হচ্ছে তাদের দেহের নানা রকম পরিবর্তন ঘটায়। কী পরিবর্তন ঘটায়? তাদের হাড়কে বৃদ্ধি করে এবং হচ্ছে দেহকে নরম করে। চামড়ার নিচে কি চর্বির স্তর জমায় যাতে তার দেহটা কি হয়? কোমল হয়। স্নেহ পদার্থ বা চর্বির আস্তরণ তৈরি করে। তাদের গলার যে আওয়াজ, তাদের গলার আওয়াজকে কোমল করে, নারী সুলভ আচরণ তৈরি করে এবং কি করে? এবং হচ্ছে মহিলা সুলভ আচরণের পরিমাণটা বৃদ্ধি করে। আর কি? ক্যালসিয়াম এবং ফসফেটের যে ধারণ ক্ষমতা, সেই ক্যালসিয়াম এবং ফসফেটের ধারণ ক্ষমতাটাকেও বাড়িয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রে নাইট্রোজেনের ধারণ ক্ষমতা বাড়িয়েছিল টেস্টোস্টেরন, দেহটাকে কী করার জন্য? শক্ত সমর্থ পেশি সুলভ করার জন্য। এবং মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ফসফেটের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় কে? এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। বোঝা গেছে? আচ্ছা, আরও এদের নানা রকম পরিবর্তন হয়। যে মেয়েদের ক্ষেত্রে দেখবি গোঁফদাড়ি গজায়নি, মেয়েদের ক্ষেত্রে গোঁফদাড়ি গজায়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের জন্য। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন ছাড়াও টেস্টোস্টেরন হরমোনও দেখতে পাওয়া যায়। কিন্তু সেই টেস্টোস্টেরন হরমোনটা কত পরিমাণে দেখতে পাওয়া যায়? খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়। যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা মহিলাদের ক্ষেত্রে বেড়ে যাবে, যদি টেস্টোস্টেরন হরমোন মহিলাদের ক্ষেত্রে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিছু মহিলারও দেখবি গোঁফ দাড়ি গজায়, দাড়ি না গজালেও গোঁফ গজায়। তার মানে তাদের দেহে টেস্টোস্টেরন লেভেলটা কী হয়? বেড়ে যায়। বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই টেস্টোস্টেরন লেভেলটা খুব কম পরিমাণে থাকে। এবং দেখবি অনেক মহিলার এরকম পেশিবহুল চেহারা তৈরি হয়, জিম টিমে যায়, এরকম পেশিবহুল চেহারা তৈরি হয়, তারা বাইরে থেকে টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। আর টেস্টোস্টেরন ছাড়া কখনো বডি বিল্ডিং করা সম্ভব নয়। অর্থাৎ যে মহিলাদের দেখবি পেশি এই বড় বড়, ছাতি এই চাওড়া চাওড়া, তারা অবশ্যই বাইরে থেকে টেস্টোস্টেরন নেয়। আর পুরুষদের ক্ষেত্রে তো টেস্টোস্টেরন নিতেই হয়। নর্মাল বডি বিল্ডিংয়ে পেশি এত বড় বড় চাওড়া হয় না। দেখবি অনেকে বাইরে থেকে টেস্টোস্টেরন ইঞ্জেকশান কিনতে পাওয়া যায়। ধর এই জায়গার মাসেলটাকে ফুলাবে, তো এখানে টেস্টোস্টেরন ইঞ্জেকশান দিয়ে দেয়, কিছুদিনের জন্য ওই জায়গার মাসেলটা খুব বেড়ে যায়, মানে তাড়াতাড়ি বৃদ্ধি হয়। বোঝা গেছে? তাহলে মহিলাদের দিয়ে এই টেস্টোস্টেরন পরিমাণ খুব কম পরিমাণে থাকে। আচ্ছা, আর 2 নম্বর যেটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মহিলা যখন গর্ভাবস্থায় থাকে, সেই গর্ভাবস্থার ভিতরে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের আস্তরণটাকে রক্ষা করে কি? এই প্রোজেস্টেরন হরমোন, যাতে ভ্রূণের ভেতরের কোনো কিছু ক্ষতি না হয়, যাতে তার ভেতরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা যাতে ঠিকঠাক শরীরের আকার আকৃতি ঠিক থাকে, সেটা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ।
তো এই প্রজেস্টেরন হরমোন বেশি পরিমাণে বাড়ানোর জন্য আমাদের ক্ষেত্রে ফলমূল খেতে হয় এবং বেশি পরিমাণে মাছ খাওয়াতে হয়। কী পরিমাণে খাওয়াতে হয়? মাছ খাওয়াতে হয়, কারণ মাছের মধ্যে মাছ যত খাবি তত প্রজেস্টেরন হরমোন লেভেলটা কী হয়, দেহে বাড়তে থাকে এবং ভেতরের যে আমাদের যে অমরাটা বা প্লাসেন্টা যেটা তৈরি হচ্ছে, সেই তৈরি হতে এটা সাহায্য করছে। বোঝা গেছে? আর কি? রিল্যাক্সিন হরমোন, রিল্যাক্সিন 3 নম্বর যে হরমোনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রিল্যাক্সিন হরমোন। তো এটা যখন বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, অর্থাৎ নর্মালি যখন একটা বাচ্চা দেহ থেকে ডাক্তারবাবুরা বের করে নিয়ে আসে, তখন হচ্ছে এই রিল্যাক্সিন হরমোনটা সাহায্য করে দেয় বাচ্চা প্রসবের ক্ষেত্রে। বোঝা যায়, যাতে নর্মালিভাবে বাচ্চারা সুন্দরভাবে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। তো এই ছিল গোটা প্রাণী হরমোনের টপিক, এটা লাস্ট টপিক। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যারা আগের ভিডিওটা দেখে আসোনি ফার্স্ট পার্ট, তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসো। ধন্যবাদ।